আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মাস কয়েক আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান চরমনার পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। চরমনার পীর তখন একটি কথা খুব স্পষ্টভাবে উল্লেখ করেন। তিনি যেটা বলেন যে আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর ভোট যেন এক বাক্সে পড়ে সে ব্যাপারে তারা কাজ করবেন। এখন আমরা যেটা দেখছি যে চরমনার পীর সাহেব যে বক্তব্য রেখেছিলেন সেটা বাংলাদেশের রাজনীতিতে সম্ভবত সত্য হতে চলেছে। রাজনীতিতে গত কয়েক মাসে নতুন মেরুকরণ হচ্ছে এবং নির্বাচন ঘিরে একটি নতুন নির্বাচনী সমঝোতা বা নির্বাচনী জোটের ইঙ্গিত মিলছে। সম্প্রতি ঢাকায় দুটি বড় সমাবেশ করেছে জামাত এবং ইসলামী আন্দোলন। কয়েক লাখ মানুষ এসব সমাবেশে যোগ দেন এবং এ দুটি সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে যে একটা নতুন মেরুকরণ হচ্ছে তার স্পষ্ট ইঙ্গিত দেয়। আমরা যেটা দেখি যে ইসলামী আন্দোলনের সমাবেশে জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। অন্যদিকে জামাতের সমাবেশেও ইসলামী আন্দোলন এবং এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। এসব সমাবেশে ইসলামপন্থী দলগুলোর বেশিরভাগই অংশ নেয়। কিন্তু দুটি সমাবেশেই আমরা যেটা দেখি যে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি এবং বাংলাদেশের আগামী নির্বাচন ঘিরে রাজনীতিতে যে একটা মেরুকরণ হচ্ছে এই আমন্ত্রণ না জানানোটা সেটার একটা স্পষ্ট বার্তা বহন করে। যদিও তারা বলেছেন যে বিএনপি যেহেতু সমানুপাতিক নির্বাচনে এর দাবিকে সমর্থন করে না সেহেতু তারা আমন্ত্রণ জানাননি, কারণ এতে বিএনপি নেতারা বিব্রত হতে পারে। তো আমরা যেটা দেখছি যে নির্বাচনী রাজনীতিতে যখন একটা নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সর্বশেষ প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন সেখানে প্রথম যে চারটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয় সেখানে ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত ছিল। কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু বাস্তবতা আসলে কি? আমরা যদি দেখি যে আওয়ামী লীগ রাজনীতিতে এক ধরনের নিষিদ্ধ, এক ধরনের বলতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে ট্রিট করা হচ্ছে। সরকার তার কোনো কার্যক্রমে জাতীয় পার্টির সহযোগিতা নিচ্ছে না। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে যদি আপনি বাদ রাখেন তাহলে বাংলাদেশের অন্য প্রধান চারটি রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন কি অন্তর্ভুক্ত হবে না? হ্যাঁ, ভোটের রাজনীতিতে হয়তো তারা খুব বড় ইম্প্যাক্ট এখন পর্যন্ত রাখেনি, কিন্তু যেটা নিশ্চিত করেই বলা যায় যে অন্য প্রধান চারটি রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত। তবে সেটি আজকে আমার আলোচনার মুখ্য বিষয় নয়। আমি যেটা বলছিলাম যে ইসলামী আন্দোলন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং রাজনীতিতে যেটা হয় তারা ক্রমশ আক্রমণের শিকার হচ্ছেন। বিশেষ করে বিএনপি তার সর্বশেষ একটি বড় সমাবেশে বিএনপির কয়েকজন নেতা ইসলামী আন্দোলনকে ঘিরে খুবই কঠোর ভাষায় বক্তব্য রেখেছেন এবং ইসলামী আন্দোলনের আমিরেরও সমালোচনা করেছেন এবং বিএনপির বিভিন্ন মিছিল থেকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলনের কয়েকজন নেতাও আসলে বিএনপির কঠোর ভাষায় সমালোচনা করেছেন। বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি নিয়ে তারা উল্লেখযোগ্যভাবেই বক্তব্য রেখেছেন। এই যখন অবস্থা তখন যেটা স্পষ্টভাবে বোঝা যায় যে সামনের দিনগুলোতে ইসলামী আন্দোলনের উপর এই রাজনৈতিক প্রেশার আরও বাড়বে। তারা নানা ক্ষেত্রে সমালোচনার মুখে পড়বেন এবং তাদেরকে নিয়ে অনেক বক্তব্য দেওয়া হবে। আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য যে ইসলামপন্থী দলগুলোর মধ্যে যে সমঝোতা, মানে জামাত বাদে অন্য যে ইসলামপন্থী দলগুলো আছে তাদের সঙ্গে যে নির্বাচনী সমঝোতা, এক্ষেত্রে ইসলামী আন্দোলনই মুখ্য ভূমিকা রাখছে। এটা স্পষ্ট যে জামাত, এনসিপি এবং অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি নির্বাচনী কোনো সমঝোতা হয় সেক্ষেত্রে ইসলামী আন্দোলন অন্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে সংযোগের মুখ্য ভূমিকা রাখবে। এই কারণেই সম্ভবত ইসলামী আন্দোলনের উপর আগামী দিনগুলোতে চাপ বাড়বে। তাদের হয়তো নানা রকম সুযোগ সুবিধার কথাও বলা হবে। সেই ক্ষেত্রে ইসলামী আন্দোলন কি কৌশল অবলম্বন করে এবং দলটির আমির চরমনার পীর সাহেব মুফতি সৈয়দ রেজাউল করিম কিভাবে এই রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হবে এবং রাজনীতিতে যে চ্যালেঞ্জ তৈরি হবে সেটা উত্তরাণ, সেদিকে সম্ভবত বাংলাদেশের মানুষের রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি থাকবে। এটা নিশ্চিত করেই বলা যায় নতুন করে একটা চ্যালেঞ্জ আসছে ইসলামী আন্দোলনের সামনে এবং আগামী দিনে রাজনীতিতে তাদের ভূমিকা কেমন হবে সেটা এই চ্যালেঞ্জ উত্তরানোর উপরই নির্ভর করছে।